হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্পর্কে, অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার তাদের সম্পর্কে। তাদেরকে কিভাবে নিয়োগ করা হয়, তাদেরকে কে শপথ বাক্য পাঠ করান এবং তাদের কি কি যোগ্যতা লাগে আর কি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে গেলে, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের কি কি কার্যাবলী থাকে, অর্থাৎ কি কি ক্ষমতা ও কার্যাবলী, তা বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার। সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স। তাহলে এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা, এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্পর্কে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, তাহলে তোমাদেরকে সেটা প্রথমে জানতে হবে যে আমাদের সংবিধানের ৭৪ নম্বর ধারা এবং ৭৫ নম্বর ধারায় কিন্তু তাদের উল্লেখ পাওয়া যায়। যে ৭৪ নম্বর ধারাতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি থাকবে, একটা মন্ত্রী পরিষদ থাকবে। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ বা এই মন্ত্রিসভা থাকবে। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 74-এ বলা হয়েছে এই মন্ত্রী পরিষদের সম্পর্কে। ঠিক আছে, তাহলে এখন মন্ত্রী পরিষদের সদস্যরা কিভাবে নিযুক্ত হন, আর তার আগে বলে নিই যে 75-এ কি বলা হয়েছে, যে প্রথমে কি হবে। 75-এ বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করবেন। অর্থাৎ প্রথমে কি হলো যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি হয়, যে লোকসভার নির্বাচন হয়। কিছুদিন পরে 2024-এও কিন্তু লোকসভার নির্বাচন হবে, এপ্রিল মাস থেকে শুরু, 19 এপ্রিল থেকে। তাহলে এই লোকসভা নির্বাচনে কি হবে, যে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা হবে তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন। তারপরে প্রধানমন্ত্রী কি করবেন, প্রধানমন্ত্রী একটা লিস্ট বানাবেন যে তার যে মন্ত্রিসভার মধ্যে কারা কারা সদস্য থাকবেন। তারপরে যে লিস্টের মধ্যে যাদের যাদের নাম থাকবে সেই লিস্টটা কি করবে, রাষ্ট্রপতিকে দেবেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেবেন, তারপরে রাষ্ট্রপতি সেই ব্যক্তিদের নিয়োগ করবেন। তাহলে এটা তাদেরকে যে নিয়োগ করবেন তারাই হচ্ছে মন্ত্রীরা যে থাকবে, তাদেরকে সকলকে মিলিয়ে বলা হয় এই মন্ত্রিসভা। তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিসভা থাকবেন, সেটা আর্টিকেল 74-এ বলা হয়েছে। আর 75-এ বলা হয়েছে, লিখে দিচ্ছি কি বলা হয়েছে। 75-এ বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন। অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবে। ঠিক আছে, তাহলে 75-এ বলা হয়েছে যে কিভাবে নিয়োগ হবেন আমাদের মন্ত্রিসভার সদস্যরা, যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। প্রধানমন্ত্রী, আমি একটু আগেই বললাম যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী একটা লিস্ট বানাবে যে কাকে কাকে তার মন্ত্রিসভাতে রাখবে। তাহলে সেই লিস্টটা রাষ্ট্রপতিকে দেবে। তারপরে রাষ্ট্রপতি অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। ঠিক আছে, তাহলে এখানে নিয়োগের কাজ হচ্ছে রাষ্ট্রপতির, কিন্তু পরামর্শ কার দ্বারা হবে, এখানে প্রধানমন্ত্রীর পরামর্শ শোনা হবে। ঠিক আছে, তাহলে এই আর্টিকেল দুটি মনে রাখবে। তারপরে এখন তাহলে তোমরা এখান থেকে নিয়োগ কিভাবে হয় তোমরা জেনে গেলে। তাহলে এখানের মধ্যে ফার্স্টেই যেটা হয়, ফার্স্টেই হচ্ছে নিয়োগ।
তাহলে নিয়োগ কার দ্বারা হয়? প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা, রাষ্ট্রপতি কর্তৃক, রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন আমাদের প্রধানমন্ত্রীর আর কি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, এটা তোমরা জানলে। তারপরে এখন যদি বলি যে কার্যকাল কত, মন্ত্রিসভার কার্যকাল কত, তাহলে মন্ত্রিসভার কার্যকাল কিন্তু প্রধানমন্ত্রীর আর কি সন্তুষ্টির উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী যদি মনে করে যে মন্ত্রীরা ভালো মতো কাজ করছে সুষ্ঠুভাবে, তাহলে প্রধানমন্ত্রীর আর কি সন্তুষ্টির উপরে নির্ভর করছে তাদের কার্যকাল। তাছাড়া সাধারণত কিন্তু 5 বছরই তাদের কার্যকাল, 5 বছর, অর্থাৎ প্রধানমন্ত্রীরও কিন্তু 5 বছরই কার্যকাল, অর্থাৎ লোকসভার যে কার্যকাল, লোকসভা 5 বছর পর পর অন্তর আর কি 5 বছর অন্তর কিন্তু লোকসভার নির্বাচন হয়, আর তার দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। তাহলে সেই সদস্যরা কিন্তু 5 বছরের জন্য সাধারণত আর কি নিয়োগ আর কি তার পদে থাকে। তারপরে 5 বছর পরে আবার যখন আর কি লোকসভা নির্বাচন হয়, তখন নতুন করে আবার যিনি প্রধানমন্ত্রী হন তিনি আবার একটা লিস্ট তৈরি করে, সেই লিস্টের মধ্যে যাদেরকে রাখবেন তারাই মন্ত্রিসভার সদস্য হবেন। ঠিক আছে, তাহলে সাধারণত আর কি 5 বছর তাদের টার্ম থাকে। তারপরে যদি বলি যোগ্যতা, যোগ্যতা কি, তাহলে মন্ত্রিসভার সদস্য হতে গেলে সেই ব্যক্তিকে যোগ্যতা বলা হয়েছে যে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে, রাজ্যসভার সদস্য হতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে যে একজন ব্যক্তি কিন্তু মন্ত্রিসভার সদস্য হতে পারবে, তিনি এই লোকসভার যদি সদস্য আর রাজ্যসভার সদস্য যদি নাও হন, তাও কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে পারবেন। কিন্তু কতদিন পর্যন্ত? মনে রাখবে 6 মাস পর্যন্ত। 6 মাস কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে পারবেন, লোকসভা এবং রাজ্যসভার সদস্য না হওয়া সত্ত্বেও। যখন প্রধানমন্ত্রী কর্তৃক আর কি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আর কি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করে ফেলবেন, অর্থাৎ শপথ গ্রহণ শেষ হবে, অর্থাৎ এখানে শপথ গ্রহণ কে করান? এখানে মনে রাখবে শপথ গ্রহণ, এখানে লিখে দিচ্ছি যে এখানে নিয়োগ রাষ্ট্রপতি কর্তৃক হয়, আবার শপথ গ্রহণও কিন্তু রাষ্ট্রপতি করান, শপথ গ্রহণ। তাহলে এখানে শপথ গ্রহণ আর নিয়োগ দুটাই কিন্তু রাষ্ট্রপতি করান। ঠিক আছে, তাহলে এখানে শপথ গ্রহণের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর তারপরে 6 মাসের মধ্যেই কিন্তু সেই ব্যক্তিকে, যিনি যদি আর কি লোকসভা বা রাজ্যসভার সদস্য না হয়ে থাকেন, তাহলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকতে পারবেন 6 মাস পর্যন্ত। আর 6 মাসের মধ্যে কিন্তু তাকে লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটা কক্ষের সদস্য পদ আর কি সদস্য হতে হবে। আর যদি 6 মাসের মধ্যে সদস্য না হতে পারে সেই কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো সদস্য, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে, তাহলে যোগ্যতার কথা এটা বলা হয়েছে যে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে। আর এমন যদি কোনো ব্যক্তি হয় যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়ে গেছেন, রাষ্ট্রপতি দ্বারা আর কি শপথ বাক্য পাঠ করানো হয়ে গেছে, কিন্তু তারপরে তাকে 6 মাসের মধ্যে দুটো কক্ষের মধ্যে যে কোনো একটা কক্ষের কিন্তু সদস্য পদ আর কি নিতেই হবে, না নিলে তাকে 6 মাস পরে আর কি পদত্যাগ করতে হবে। তাহলে এটা হলো যোগ্যতা গেল। এবার দেখো বেতন। এখানে বেতন কিন্তু সংসদ কর্তৃক কিছুদিন আর কি কিছুদিন অন্তর আর কি দেওয়া হয়। তাহলে এটা বেতন কত হবে সেটা কিন্তু সংসদ ঠিক করে, অর্থাৎ পার্লামেন্ট, সংসদ কর্তৃক নির্ধারিত হয়, ঠিক আছে। প্রধানমন্ত্রী হোক আর মন্ত্রিসভার সদস্যরা হোক, তারা কিন্তু তাদের যে বেতন সেটা সংসদ কর্তৃক অর্থাৎ পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত হয়। এতটুকু মনে রাখবে। তারপরে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কিন্তু 3টা স্তরে ভাগ করা হয়। এই কেন্দ্রীয় মন্ত্রিসভাকেই কিন্তু তাদের যে মর্যাদা তাদের উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে 3টি স্তরে ভাগ করা যায়। তাহলে এই কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কয়টা স্তরে ভাগ করা যায়? 3টি স্তরে। একটা যদি বলি প্রথম স্তর যেটা সবচেয়ে শক্তিশালী, সেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, সেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। ঠিক আছে। দ্বিতীয় নম্বর যেটা আছে তারপরের স্তরে সেটা হচ্ছে যে রাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী। তারপরে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রতিমন্ত্রী,
প্রতিমন্ত্রী, ঠিক আছে। ক্যাবিনেট মিনিস্টার্স, মিনিস্টার্স অফ দ্য স্টেটস, আর একটা হচ্ছে ডেপুটি মিনিস্টার্স। তাহলে এখানে এই তিনটি ভাগে কিন্তু তিনটি স্তরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ভাগ করা যায়। একটা ক্যাবিনেট মন্ত্রীরা, তারপর এখানে রাষ্ট্রমন্ত্রীরা, আর এখানে প্রতিমন্ত্রীরা। এখন ক্যাবিনেট মন্ত্রী কারা? যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আর কি দপ্তরগুলি থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও বা দপ্তরগুলি যাদের আর কি দেওয়া হয়, তারাই হচ্ছে এখানে ক্যাবিনেট মন্ত্রী। যেমন বলা যায় যদি খাদ্যমন্ত্রী, তার আগে বলি প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে যদি বলা হয় পররাষ্ট্র, তারপরে যদি বলি অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, ঠিক আছে। এই সব যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি আছে, সেগুলি যাদের আন্ডারে থাকে যেই ব্যক্তি, তারাই হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের প্রতিরক্ষা আর কি মন্ত্রী, ডিফেন্স মিনিস্ট্রি যার কাছে আছে, বর্তমানে রাজনাথ সিংজির কাছে আছে এই প্রতিরক্ষা মন্ত্রী, ঠিক আছে, ডিফেন্স মিনিস্ট্রি। তারপরে আছে এখানে স্বরাষ্ট্র, অর্থাৎ হোম মিনিস্ট্রি যার কাছে আছে, বর্তমানে আছে অমিত শাহর কাছে, ঠিক আছে। তাহলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বিদেশ মন্ত্রী যাকে বলা হয়, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বর্তমানে এস জয়শঙ্কর আছেন। এই যে দপ্তরগুলো, অর্থাৎ এই যে পোর্টফোলিওগুলো, এগুলি যাদের কাছে আছে গুরুত্বপূর্ণ, তারা হচ্ছে এখানের মধ্যে ক্যাবিনেট মিনিস্টার্স বা এই ক্যাবিনেট মন্ত্রী। তারপরে অর্থমন্ত্রী, বর্তমানে আছে নির্মলা সীতারামনজি। তাহলে এই যে গুরুত্বপূর্ণ, তারপরে খাদ্য, কৃষি, শিল্প, এই যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি যাদের কাছে আছে, তারাই এখানে ক্যাবিনেট মন্ত্রী, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে রাষ্ট্রমন্ত্রী। এখানে রাষ্ট্রমন্ত্রীও কিন্তু আর কি এদের কাছেও কিন্তু, এই মন্ত্রীদের কাছেও কিন্তু কিছু আর কি নির্দিষ্ট মন্ত্রক থাকে, ঠিক আছে, মন্ত্রক থাকে অর্থাৎ দপ্তর থাকে। আবার এই রাষ্ট্রমন্ত্রীরা কিন্তু এই ক্যাবিনেট মন্ত্রীদেরকে সাহায্য করে থাকে, ঠিক আছে, এদের সঙ্গে সহযোগিতা করে থাকে। আর এই যে প্রতিমন্ত্রী, এদেরকে কিন্তু কোনো আর কি আলাদা করে কোনো মন্ত্রক দেওয়া হয় না, কোনো দপ্তর দেওয়া হয় না। এরা এই ক্যাবিনেট মন্ত্রীদেরই কি করে, যে তাদের সঙ্গে আর কি সহযোগিতা করে, তাদের সঙ্গে আর কি তাদের নিচে কাজ করে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল যে ক্যাবিনেট মন্ত্রী এরাই হচ্ছে কিন্তু দেশের আর কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যারা নেবে, আমাদের যে পলিসি মেকিং, আমাদের দেশের যে নীতি নির্ধারণ করবে, তারাই হচ্ছে এই মন্ত্রীরা, ঠিক আছে। প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র, অর্থ, খাদ্য, কৃষি, শিল্প, ঠিক আছে। তারপরে যে রাষ্ট্রমন্ত্রী, এদেরকেও কিন্তু কিছু নির্দিষ্ট আর কি মন্ত্রক দেওয়া হয়। তাছাড়াও এরাও কিন্তু ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করে থাকে। আর এই প্রতিমন্ত্রীদের কোনো স্বাধীন নিজের কোনো দায়িত্ব নেই, এরা আর কি ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করে থাকে, ঠিক আছে। তাহলে এতটুকু মনে রাখবে। আরেকটা কথা মনে রাখবে যে এই যে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের কথা বললাম, সেই এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, এখানে বলা হয়েছে যে 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে, 91তম, মনে রাখবে, এটা 2003-এ হয়, ঠিক আছে। 2003-এ এই 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয় যে লোকসভার যে সদস্য, সেই লোকসভার সদস্যের 15%-এর বেশি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে পারবে না। অর্থাৎ আমাদের বর্তমানে যে লোকসভার সদস্য, সেটা হচ্ছে 543 জন। তাহলে এর মধ্যে এই 543-এর 15%, অর্থাৎ এখানে 81 জনের সামথিং হয়, 81 জন ধরো, ঠিক আছে। তাহলে এই 81 জনের বেশি কিন্তু কি হতে পারবে না, যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে পারবে না। বোঝা গেল? এটা 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়। দেখো এখন দেখব কেন্দ্রীয় মন্ত্রিসভার কি কি ক্ষমতা আছে এবং কি কি কার্যাবলী আছে, অর্থাৎ এখানে ক্যাবিনেট মন্ত্রীদেরই বেশি আর কি গুরুত্ব আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রথমেই হচ্ছে নীতি প্রণয়ন। তাহলে এখানে নীতি প্রণয়ন কারা করে থাকে, যে ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যে ক্যাবিনেট মন্ত্রীরা থাকে, তারাই কিন্তু গুরুত্বপূর্ণ আর কি নীতি প্রণয়ন করে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। আর মনে রাখতে হবে আমাদের যে ভারতের আইন প্রণয়ন হয়, সেটা কোথায় হয়? আইন প্রণয়ন হয় সংসদে,
আর সংসদ কি? আমাদের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম হচ্ছে সংসদ। আর এই সংসদের মধ্যে আইন প্রণীত হয় কিভাবে? যে কোনো একটা বিল কোনো একটা মন্ত্রী যে কোনো একটা কক্ষে উত্থাপন করলো, হয় লোকসভায় না হয় রাজ্যসভায়, তারপরে যেই কক্ষে উত্থাপিত হলো বিলটি তার বিপরীত কক্ষে সেটা পাঠানো হয় যদি সেই কক্ষে পাশ হয়ে থাকে। তারপর সেই কক্ষেও যদি পাশ হয়ে যায় সেটা রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি সিগনেচার করে অর্থাৎ স্বাক্ষর করে, তারপরে সেটা বিলটি আইনে পরিণত হয়ে যায়। তাহলে তখন যে আইনে পরিণত হয়ে গেল সেটা কিন্তু আর কি মন্ত্রী এই কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো সদস্য যদি উত্থাপন করে সেটা সহজেই আর কি পাশ হয়ে যায়, কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা আর কি যে সরকার বানায় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে মন্ত্রিসভা থাকে, কারণ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী, তাহলে লোকসভার সংখ্যাগরিষ্ঠতা থাকেই, লোকসভার বেশি আর কি মন্ত্রীদের সাপোর্ট থাকে, তাহলে বিলটি পাশ হয়ে যায়। তাহলে সেখানের মধ্যে আইন তো হয়ে গেল সংসদের দ্বারা, কিন্তু সেটাকে কার্যকর করার দায়িত্ব কার? কার্যকর করার দায়িত্ব হচ্ছে এই কেন্দ্রীয় মন্ত্রিসভার। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যে ক্যাবিনেট মন্ত্রীরা থাকে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই নীতিগুলিকে প্রণয়নে। বোঝা গেল? আর মাঝে মাঝে কি হয় যে প্রধানমন্ত্রী কি করে, যে ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলোচনার আগে, কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে কিচেন ক্যাবিনেটের সঙ্গে, কিচেন ক্যাবিনেট কি এখন? কিচেন ক্যাবিনেট, এই কিচেন ক্যাবিনেটটা কি? যে আমি একটু আগে কি বলেছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদেরকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা ক্যাবিনেট মন্ত্রী, একটা রাষ্ট্রমন্ত্রী, একটা প্রতিমন্ত্রী। তাহলে ক্যাবিনেট মন্ত্রী কারা? যাদেরকে আর কি গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়, যেমন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে কৃষি। তাহলে এই সমস্ত যে মন্ত্রীরা থাকে তারা হচ্ছে কি মন্ত্রী? ক্যাবিনেট মন্ত্রী। আর তাদের মধ্যে থেকেও প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বাসযোগ্য যে 2-3 জন মন্ত্রী থাকে, ধরো 2 থেকে 3 জন বা 3 থেকে 4 জন, এই 2-3-4 জন যে মন্ত্রীরা থাকে, ধরো কোনো একটা প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কি ঠিক করলো যে না, ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে থেকে 2-3 জন মন্ত্রীদের সঙ্গে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে সেই যে 2-3 জন মন্ত্রীদের যে একটা সমষ্টি, তাদেরকেই বলা হয় কিচেন ক্যাবিনেট। ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে থেকেই কয়েকজনকে নিয়ে যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের যে সেই মন্ত্রীদের সদস্য আর কি, সেই মন্ত্রীদের সমষ্টিকে বলা হয় কিচেন ক্যাবিনেট। এটা মনে রাখবে। বোঝা গেল? তারপরে হচ্ছে যৌথ দায়িত্ব পালন। এখানের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কিন্তু এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয় লোকসভার কাছে। এটা তোমরা জানো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা যৌথভাবে তারা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। কোনো একটা যদি দায়িত্ব পালন করতে হয় তখন কিন্তু এককভাবে কোনো মন্ত্রী সেটা কাজ করে না, প্রত্যেক মন্ত্রীর সহযোগিতা দরকার হয়। তারা পরস্পরকে কিন্তু সাহায্য করে কাজে। ঠিক আছে? তাহলে এটা যৌথ দায়িত্ব পালন করে। তারপরে হচ্ছে বাজেট প্রস্তুত। বাজেট প্রস্তুত কে করে থাকে? বাজেট যে প্রস্তুত করেন তিনি কিন্তু অর্থমন্ত্রী করেন। রাষ্ট্রপতির নির্দেশে অর্থমন্ত্রী কি করে, যে একটা বাজেট প্রস্তুত করে প্রত্যেক বছর। তাহলে সেই বাজেটের মধ্যে দিয়েও কিন্তু একটা আর কি মন্ত্রীদের বাজেট প্রস্তুত কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এই বাজেটের উপরেই কিন্তু আর কি সেই সরকারের জনপ্রিয়তা নির্ভর করে। বাজেট যখনই পেশ হয় সেটা কিন্তু ভারতের সাধারণ মানুষরা সকলেই কিন্তু দেখে। তাহলে সেই যে বাজেটটাকে যখন প্রণয়ন করবে অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রী কিন্তু সেই বাজেট প্রণয়নের বিষয়ে ক্যাবিনেটের যে মন্ত্রীরা থাকে তাদের সঙ্গে কিন্তু আর কি আগেই কিন্তু আলাপ আলোচনা করে নেয়। ঠিক আছে? তাহলে ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে এই আমাদের অর্থমন্ত্রী কিন্তু বাজেট প্রস্তুতির আগে আর কি সিদ্ধান্ত নিয়ে নেয় বাজেটটাকে কীভাবে প্রস্তুত করতে হয়, কীভাবে করবে কি না করবে, কীভাবে ভালো হবে। তাহলে এখানের মধ্যে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্ব আছে। তারপরে হচ্ছে বৈদেশিক নীতি রূপায়ণ। বৈদেশিক নীতি রূপায়ণের জন্যও কিন্তু একটা মন্ত্রক থাকে, একটা দপ্তর থাকে আর কি। এক্সটার্নাল মিনিস্টার বর্তমানে যিনি আছেন এস জয়শঙ্কর, অর্থাৎ বিদেশ মন্ত্রী, তিনি কিন্তু এই বৈদেশিক নীতি রূপায়ণ করেন। কিন্তু তাছাড়াও এই ক্যাবিনেট মন্ত্রী, এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যে ক্যাবিনেট মন্ত্রীরা থাকে তারাও কিন্তু এই বৈদেশিক নীতি রূপায়ণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু একাই এই যে বিদেশ মন্ত্রী থাকেন তিনিই না। ঠিক আছে? প্রধানমন্ত্রীর বক্তব্য সেটাও কিন্তু আর কি বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঠিক আছে। তারপরে হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এখানে জরুরি অবস্থা ঘোষণা কে করে? রাষ্ট্রপতি করে, কিন্তু কার সুপারিশে করে? এই কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে করে থাকে। অর্থাৎ আসলে কিন্তু আর কি প্রধানমন্ত্রীর সুপারিশে করে থাকে, প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট যে মন্ত্রীরা থাকে। কিন্তু আগে কি হতো, যে একটা সময় 1975 সালে কিন্তু আমাদের ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। কত নম্বর আর্টিকেলের দ্বারা? মনে রাখবে 352। জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে 352 নম্বর আর্টিকেলে বলা আছে। আর সেই ধারাটার উপর ভিত্তি করে 1975 সালে আমাদের ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেন, অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে কোনো পরামর্শ না করেই। নিজেই প্রধানমন্ত্রী একাই রাষ্ট্রপতিকে সুপারিশ করে এবং রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেন। আর তার ফলে কিন্তু ফলাফলও খুব খারাপ দাঁড়ায়। তারপরে ঠিক হয় যে না, শুধু প্রধানমন্ত্রীর সুপারিশেই কিন্তু রাষ্ট্রপতি এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না, ক্যাবিনেট মন্ত্রীদেরও কিন্তু সেই সুপারিশ জানাতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের মন্ত্রীরা তারা যখন উভয়ই রাষ্ট্রপতির কাছে পরামর্শ দিবে যে রাষ্ট্রপতি আমাদের দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করুক, তখন রাষ্ট্রপতি পারবে। সেটা কবে থেকে হয়? সেটা হয় হচ্ছে 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে 1978 সালে একটা সংবিধান সংশোধনী হয়, সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী। আর এই সংবিধান সংশোধনীতে বলা হয় যে ক্যাবিনেট মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রীরা তারা উভয় মিলে যখন রাষ্ট্রপতিকে কি করবে, যে পরামর্শ দিবে, তখন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। কিন্তু প্রধানমন্ত্রী একা যদি রাষ্ট্রপতির কাছে, যখন 1975 সালে যেমন ইন্দিরা গান্ধী করেছিল, এখন কিন্তু বর্তমানে শুধু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে গিয়ে বললে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না, উইদাউট পারমিশন অফ ক্যাবিনেট মিনিস্টার্স। ঠিক আছে। তাহলে আরেকটা কথা মনে রাখবে, যে আগে কিন্তু ভারতের সংবিধানে এই ক্যাবিনেট কথাটা ছিল না। ক্যাবিনেট কথাটা কিন্তু 1978 সালেই যোগ হয় ভারতের সংবিধানে। এই ক্যাবিনেট শব্দটা 1978 সালে এই যে 352 নম্বর আর্টিকেলে যেখানে বলা আছে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত, এই আর্টিকেলটার মধ্যে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে। জাতীয় জরুরি অবস্থা মানে ধরো ভারতের সঙ্গে অন্য একটা দেশের যুদ্ধ লাগলো, তখন এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। বা ভারতের মধ্যেই কোনো একটা সশস্ত্র আন্দোলন শুরু হয়ে গেল, তখন দেশের মধ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। ঠিক আছে। বা ভারত একটা যুদ্ধে গেল অন্য দেশের সঙ্গে, তখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। এই তিনটা ক্ষেত্রে কিন্তু 352 নম্বর আর্টিকেলের দ্বারা রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আর এই ঘোষণাতে এইখানেই বলা হয়েছে ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী দুই যখন সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হোক, তখন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে প্রথমে কি আলোচনা করেছি, যে 74 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ গঠিত হবে। 75 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে প্রধানমন্ত্রী যাদের সুপারিশ করবেন তাদের রাষ্ট্রপতি কি করবেন, যে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে নিযুক্ত করবেন। তারপর আলোচনা করলাম যে নিয়োগ কে করে, নিয়োগও করে রাষ্ট্রপতি এবং শপথ বাক্য পাঠও করান রাষ্ট্রপতি এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের বা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের। কার্যকাল 5 বছর সাধারণত হয়। ঠিক আছে। তারপরে তাদের বেতন সংসদ কর্তৃক কিছুদিন পর আর কি কিছুদিন অন্তর নির্ধারিত হয়। তারপরে এখানের মধ্যে তাদের যে যোগ্যতা কি বলেছিলাম, যে যোগ্যতাতে তাদের যে কোনো একটা কক্ষের হয় রাজ্যসভা না হয় লোকসভার সদস্য হতে হবে। আর যদি এমন একজন ব্যক্তি যিনি এই দুই কক্ষেরই সদস্য নয়, তিনিও কিন্তু এই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে পারবেন রাষ্ট্রপতি দ্বারা শপথ বাক্য পাঠ করানোর পরে 6 মাস অন্তর। 6 মাসের মধ্যে কিন্তু তাকে রাষ্ট্রপতি দ্বারা কোনো একজন যদি ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য হয়ে যান, তারপরে তিনি যদি কোনো একটা কক্ষেরও সদস্য না হন, লোকসভারও সদস্য না তিনি, আবার রাজ্যসভারও সদস্য না, তাও তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকতে পারবেন 6 মাস। 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটা কক্ষের সদস্যপদ অর্জন করতে হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে। তারপরে কি আলোচনা করলাম, যে এই ক্ষমতা ও কার্যাবলী। আর ক্ষমতা কার্যাবলীর মধ্যে এই কয়েকটি: নীতি প্রণয়ন,
যৌথ দায়িত্ব পালন, বাজেট প্রস্তুত, তারপরে এখানে বৈদেশিক নীতি রূপায়ণ আর জরুরি অবস্থা ঘোষণা। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।